সুপ্রিয় দর্শক, আজ দিনভর পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। বাংলাদেশে নানা আনুষ্ঠানিকতায় এই দিবসটি পালিত হয়েছে এবং সেখানে একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছিলেন, প্রধান বিচারপতিও ছিলেন। প্রধান বিচারপতি বললেন যে সন্তানরা যেন তাদের বাবা মায়ের কাছে বিনীত প্রশ্ন রাখে যে তাদের আয় কত, তাদের ব্যয় কত। অর্থাৎ দুর্নীতি দূর করার জন্যে পরিবারের থেকেই একটি ব্যবস্থা নেওয়া, একটি অভিযান চালু করার পক্ষে তারই মতামত চাই। তাহলে আমাদের রাষ্ট্রের অনেক ব্যবস্থাপনা আছে দুর্নীতি দূর করার জন্যে, অনেকে সামাজিক উদ্যোগের কথাও বলেন। এই সব কিছু ছাপিয়ে এখন কি তাহলে আমাদের দুর্নীতি দূর করার জন্য পরিবার বা সমাজের সবচেয়ে ছোট যে সংগঠন সেখানে তার উপরে নির্ভর করতে হবে? আসুন গণতন্ত্রে আমরা আলোচনা করি আজ দুর্নীতির উৎসগুলো কোথায় এবং সেগুলো বন্ধ করার কী উপায় দেশের সামনে আছে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আমন্ত্রিত অতিথি দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম রহমান, আমাদের সঙ্গে আছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর আব্দুল মজিদ এবং আমাদের সঙ্গে টিআইবির সিনিয়র ফেলো জনাব শাহজাদ আকরাম যে কোনো মুহূর্তে যুক্ত হবেন। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আছেন সিনিয়র সাংবাদিক অরুণ কর্মকার। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে শাহজাদ আকরাম আছেন, তিনি টিআইবির সিনিয়র ফেলো। তাকে দিয়ে আলোচনা শুরু করি। তাহলে আমাদের দেশের দুর্নীতির উৎসগুলো কোথায়? দুর্নীতি কেন একেবারে নির্মূল করা যাচ্ছে না? ধন্যবাদ। দুর্নীতির উৎস আসলে এখন বাংলাদেশে যে পর্যায়ে গেছে এবং যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছে, এখন দুর্নীতির উৎস আসলে সবখানে। এটি সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি অনেক বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং আমরা এখন যেসব ক্ষেত্রে দুর্নীতির সংবাদগুলি পাই তাতে দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্র, কোনো প্রতিষ্ঠান দুর্নীতির বাইরে না। কাজেই দুর্নীতি উৎস কোথায় সেটা জিজ্ঞেস না করে আমাদের বলা উচিত যে দুর্নীতির উৎস কোথায় নয়। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন পর্যায় পর্যন্ত, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায় পর্যন্ত ছড়িয়ে গেছে। আচ্ছা, তাহলে এর উপায়, এর নির্মূলের দায়িত্ব আসলে কার? তাহলে রাষ্ট্রের, পরিবারের, সমাজের, কার? এক অর্থে দুর্নীতি প্রতিরোধ করার দায়িত্ব আসলে সবারই। তবে প্রাতিষ্ঠানিকভাবে যেহেতু দুর্নীতি দমন কমিশন দায়িত্বপ্রাপ্ত দুর্নীতিকে প্রতিরোধ করার এবং প্রতিকার করার, সেক্ষেত্রে প্রাথমিক দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের। কিন্তু দুর্নীতি দমন কমিশন আসলে একা দুর্নীতি প্রতিরোধ কিংবা প্রতিরোধ করতে পারে না। এবং দুর্নীতি দমন কমিশনের কাজে সর্বোচ্চ সমর্থন লাগবে প্রধানত রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। কিন্তু একই সাথে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের এবং প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তাদের দিক থেকেও দুর্নীতি প্রতিকার এবং প্রতিরোধের চেষ্টা করতে হবে। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব গোলাম রহমান, রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে দুর্নীতির বিরুদ্ধে একটি জিরো টলারেন্স, শূন্য সহনশীল নীতি আছে এবং জনাব শাহজাদ আকরাম বলছেন যে দুর্নীতি দমন কমিশনেরই প্রাথমিক দায়িত্ব। কিন্তু তারপরেও কেন ঘটা করে দুর্নীতির প্রতিরোধের জন্য এত আয়োজন করতে হয়? প্রথমে আমি একটা কথা বলতে চাই, আমরা সাধারণ মানুষরা যে অর্থে দুর্নীতি শব্দটি ব্যবহার করি, এটা ব্যাপক অর্থে। যে কোনো অনিয়মকেই আমরা সাধারণত দুর্নীতি বলে মনে করি। কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কার্যপরিধি, যা আইন দ্বারা নির্ধারিত, তাতে কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইনে এবং এর যে শিডিউলে যেসব অপরাধের কথা বলা হয়েছে, শুধু তাই দুর্নীতি বলে দুর্নীতি দমন কমিশনের আওতাধীন। এর মানে সমাজের ব্যাপক দুর্নীতি কিন্তু দুর্নীতি দমন কমিশনের, ব্যাপক দুর্নীতির ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের কিছু করণীয় নাই বা আইনগত ক্ষমতা নাই। তাই
আপনার দুর্নীতি আমরা যে অর্থে সমাজে ব্যবহার করি, নিত্যদিন আলোচনা করি, সেই অর্থে যদি দুর্নীতি দমন করতে হয় বা দুর্নীতি একবারে নির্মূল করা, এটা বোধ হয় কখনো কোনো দেশে সম্ভব হয়নি, অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং সব যুগে দুর্নীতি যে শুধু এই যুগে আছে তা কিন্তু নয়। আজ থেকে 2,000-2,500 বছর আগে চাণক্যের অর্থশাস্ত্রে বলা হয়েছে যে, তখন বলা হয়েছে 40 ধরনের দুর্নীতি আছে এবং রাজার কর্তব্য হলো প্রজাদেরকে রাজকর্মচারীদের দুর্নীতি থেকে রক্ষা করা। এখন কিন্তু দুর্নীতি শুধু রাজকর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। একটু আগে আমরা তো শুনলাম যে বেসরকারি খাতেও অনেক দুর্নীতি আছে। তাই যে দুর্নীতি দমন করতে হলে সরকারকে কঠোর হতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। আইনের প্রক্রিয়া দ্রুত হতে হবে। যারা দুর্নীতি পরায়ণ তাদেরকে কোনো রকমের অনুকম্পা দেখানো যাবে না এবং দ্রুততার সাথে বিচারের সম্মুখীন করা, বিচারকে সমাপ্ত করে শাস্তি দেওয়া গেলে দুর্নীতির কিছুটা লাগাম টানা সম্ভব হতে পারে। কিন্তু আমরা কি দেখি, যত প্রভাবশালী হয় তাদের বিরুদ্ধে যখন দুর্নীতির কথা উঠে বা দুর্নীতির কোন রকমের ব্যবস্থা নেওয়া হয়, তখন এক দল বলে যে না উনি তো দুর্নীতি পরায়ণ না, আরেক দল বলে উনি অত্যন্ত দুর্নীতি পরায়ণ। অর্থাৎ নিরপেক্ষ দৃষ্টিতে সমাজও দুর্নীতিবাজদেরকে দেখে না। এটা একটা সামাজিক অবক্ষয়। দুর্নীতি পরায়ণ যেই হোক না কেন, সে যে দলেরই হোক না কেন, যে ভাবধারারই হোক না কেন, যে পরিবারই হোক না কেন, যদি কেউ দুর্নীতি করে, সারা দেশের সব মানুষ তাদেরকে দুর্নীতিবাজ বলা বোধহয় যৌক্তিক, এবং তাহলেই দুর্নীতির লাগাম টানা কিছুটা সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে, জনাব অরুণ কর্মকার। তাহলে বেসরকারি খাতেও দুর্নীতি আছে বলছেন, কি বলবেন আপনি, পরিস্থিতি কি আসলে? ধন্যবাদ স্যারদেরকে, সালাম, পিআইবির যিনি আছেন শুভেচ্ছা। আপনি শুরুতে বলেছেন যে দুর্নীতির উৎস কোথায়। আমি এটাকে বলি এক কথায় যে দুর্নীতির উৎস মাথায়। এখন মাথায় আপনি অনেক অর্থে ধরতে পারেন। শাসনের মাথায় ধরতে পারেন, ব্যক্তির মাথায় ধরতে পারেন, সমাজের মাথায় ধরতে পারেন। আসলে বিষয়টা তাই। দুর্নীতির উৎস আসলে মাথায় ঢুকে গেছে। দুই একটা ছোট্ট কথা বলি। গোলাম রহমান স্যার যেটা বললেন যে দুর্নীতি মানে কি, দুর্নীতি দমন কমিশনের শিডিউলে বর্ণিতটাই শুধু দুর্নীতি তো না। দুর্নীতি মানে নীতিহীনতা, অনৈতিকতা। শুধু টাকা পয়সার লেনদেনটাই দুর্নীতি না। কনসেপচুয়ালি কাউকে প্রতারিত করা, সেটাও দুর্নীতি। তো এইটা যদি আমি যে একটা ছোট বলি, যেমন ধরেন এই যে রিটায়ার্ড, বিশেষ করে রিটায়ার্ড ভদ্রলোক বা ভদ্র মহিলারা, তারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। এই যে সঞ্চয়পত্রের সুদটা নিতে যান, এখনো সবটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয় নাই, পোস্ট অফিসে আছে, কিছু যথেষ্ট আছে। এই যে পোস্ট অফিসে সুদটা নিতে যান মাসে মাসে বা 2 মাস 3 মাস পরে, ওইখানে কিছু পয়সা দিতে হয়। সব জায়গায় কিন্তু না। কিন্তু কোথাও কোথাও পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত ভদ্রলোকটি চেয়ে নেন, এমন 150 এরকম। এটা কিন্তু আমার একেবারে বলতে পারেন এক ধরনের দেখাই, কারণ একেবারে নিজস্ব লোকদের কাছ থেকে এটা শোনা।
একজন লোক 2টা পোস্ট অফিসে যায় সুদ তুলতে, এক জায়গায় তার পয়সা দিতে হয়, এক জায়গায় দিতে হয় না। যেখানে দিতে হয় না সে বলে যে কোথাও টাকা পয়সা দিবেন না, কিন্তু এটা সে বলে দেয়, আর ওখানে সে চেয়ে নেয়। এখন আমরা যতই বলি যে দুর্নীতি মাথায় বা সর্বব্যাপী, সেটা যেমন সত্য, তেমনি দুর্নীতির বিরুদ্ধের লোক বা দুর্নীতি করেন না, নৈতিকতা বজায় রেখে চলতে চান বা চলেন, সেরকমও আছে। কিন্তু এই সংখ্যাটা অবশ্যই এখন কমে গেছে। আপনি যদি এই আমাদের দেশের বাইরে আন্তর্জাতিক হিসাব তৈরি করেন, ইউএন, জাতিসংঘের একটা হিসাব আছে যে বছরে $2.6 ট্রিলিয়ন $2.6 ট্রিলিয়ন দুর্নীতি হয়। এখন এটা নিশ্চয়ই বাংলাদেশ বা এই ধরনের দেশের মধ্যে না। গোলাম রহমান স্যার যেটা বললেন যে সারা দুনিয়াতে আছে, বড় বড় দুর্নীতি আছে, ছোট ছোট আছে। এখন সরকারি বেসরকারি এটা আলাদা করবেন কিভাবে? যখন বেসরকারি খাতে কোনো কাজের জন্য সরকারি খাতকে ঘুষ দিতে হয়, প্রশাসনকে ঘুষ দিতে হয়, তখন বেসরকারি খাতের তো বাইরে থাকার কোনো সুযোগ নেই। কাজেই ছড়িয়ে পড়েছে সব জায়গায়, সরকারি বেসরকারি, সমাজ, রাষ্ট্র, সর্বোচ্চ। তাহলে দায়িত্ব কার? এটা শুধু দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব দিলেও কোনো লাভ নাই, দায়িত্ব বললেও কোনো লাভ নাই, ওভারঅল সরকারের দায়িত্ব বলেও কোনো লাভ নাই। বড় দায়িত্বটা সমাজের, পরিবারের, শিক্ষার, আসলে সবার। যারা দুর্নীতির বাইরে থাকতে চান, যারা নৈতিকতা অনুসরণ করে চলতে চান, তাদের সবার দায়িত্ব। সরকারের তো অবশ্যই একটা বড় দায়িত্ব। কেমন? এই হলো বিষয়। জি, আমি আসছি আপনার কাছে আবারও। জনাব ডক্টর আব্দুল মজিদ, আরেকটা বলি। জি, আমি আপনার কাছে বিস্তারিত শুনতে আরো একবার আসবো। প্রচলিত অর্থে যেটা দুর্নীতি বাজ মনে করি বা বলি, যেমন দুর্নীতি দমন কমিশনের শিডিউল বর্ণিত যারা দুর্নীতিবাজ, এরা কিছু বিশেষ বিশেষ পরিস্থিতি আছে, ওই সময় এরা বেশি সুযোগ পায় বা সুযোগ নেয়। যেমন ধরেন কোভিড, এইটাও স্টাডি আছে, জাতিসংঘেরও স্টাডি আছে, যে কোভিড সিচুয়েশনে কিরকম দুর্নীতি হয়েছে এবং কি পরিমাণ হয়েছে। আমাদের দেশে এরকম কিছু হয় নাই, কিন্তু ইন্ডিয়াতে একটা হয়েছে। লোকাল সার্কেল নামে একটা সোশ্যাল এনগেজমেন্ট সংস্থা আছে, তারা ভারতের 317টা শহরে কোভিড রোগীদের মধ্যে, তাদের আত্মীয় স্বজনের মধ্যে মোট 16,000 তারা একটা সমীক্ষা করে দেখেছে, স্টাডি করছে যে এই সময় তাদের কিরকম অবস্থা। তো তাদের এই 16,000-এর মধ্যে প্রতি 5 জনের 3 জন, মানে 40%, তাদেরকে এই হাসপাতালের বেড পাওয়া, ওষুধ পাওয়া, ভেন্টিলেটর পাওয়া, এই যে কতগুলি সার্ভিস সময় খুব এসেনশিয়াল, এটার জন্য তাদের ঘুষ দিতে হয়েছে। তবে তারা এটাও নিশ্চিত করে বলছেন যে এই ঘুষগুলো ডাক্তার কিংবা নার্সরা নেয়নি, নিচে ওখানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, কত কত হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন থাকে না, ওয়ার্ড বয় থেকে অ্যাডমিনিস্ট্রেশনের লাইনের লোকেরা এই ঘুষগুলি দিচ্ছে। এবং এই আমি জাতিসংঘের একটা ইয়েতে দেখলাম যে এটা কিন্তু ইউরোপ আমেরিকাতেও এই কোভিড সিচুয়েশনে এই কোভিডটাকে নিয়ে বড় ধরনের দুর্নীতি, টাকা পয়সার লেনদেন, এগুলি হচ্ছে। এখন এই ধরনের পরিস্থিতিতে যারা দুর্নীতি প্রতিরোধ করতে চায় বা সরকারের যে ওভারসি, সেইটা এই সময়ে, এই ধরনের সংকটপূর্ণ সময়ে খুব বেশি শার্প থাকতে হয়। আমাদের দেশে আপনি অনেক ঘটনা হয়তো আমরা শুনেছি বা মিডিয়াতে দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের কিছু কেনাকাটা ইত্যাদি, এগুলিতে দুর্নীতির কথা আমরা শুনেছি। এইটা হয় এই ধরনের সংকটজনক পরিস্থিতিতে দুর্নীতিবাজরা বেশি সুযোগ পায় এবং সুযোগ নেয়। তো এই সময় সরকারকে, দুর্নীতি দমন কমিশনকে, তাদেরও একের পর এক ওয়েভ আসতেছে, এইটা সামাল দিতেই হিমশিম অবস্থা। তার মধ্যে কিন্তু ওই ফোর্সি, এটা একমাত্র এই সক্ষমতাটা থাকে সরকারের, আর থাকে সমাজের।
সমাজ এজ এ হোল, সব জি। ব্যক্তিকে নিয়ে সমাজ, সব পরিবারকে নিয়ে সমাজ। সুতরাং সমাজ যদি সোচ্চার থাকে, অ্যালার্ট থাকে, সতর্ক থাকে, তাইলে এটা নিয়ন্ত্রণ করা যায়, এটা কমানো যায়। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার আসবো। জনাব ডক্টর আব্দুল মজিদ, জনাব অরুণ কর্মকার বলছেন যে যারা নীতি নৈতিকতা মেনে চলতে চায় সেরকম মানুষ দেশে আছেন, কিন্তু সেই সংখ্যাটি কমছে। আপনার কি মত? শোনা যাচ্ছে না কিন্তু। আপনি আমার কথা, আচ্ছা আমি আবারও আমি আপনাকে আবারও বলি। জি, মিউট করা আছে। হ্যাঁ, আপনারা মিউট করে আছেন কিন্তু। আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা, ডক্টর আব্দুল মজিদ, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? ডক্টর মজিদ, আচ্ছা, আপনাকে মিউট দেখা যাচ্ছে, কিন্তু আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ। না, আমি সবার কথা শুনছি, কিন্তু আচ্ছা মানে আচ্ছা, আমি ডক্টর আব্দুল মজিদের কাছে আমি প্রশ্নটা তিনি রাখি। বোধহয় শুনতে জনাব অরুণ পাচ্ছেন না। কর্মকার, আপনি একটু প্রশ্নটি না, পৌঁছে তিনি দিবেন তো তাকে, মিউট হয়ে আছেন দেখা যে যাচ্ছে। দেশে নীতি নৈতিকতা মেনে চলতে চায় এমন মানুষের সংখ্যা কমছে, এই মতের সঙ্গে তিনি একমত কিনা? জি, এইবার এখন বলেন। ডক্টর আব্দুল মজিদ শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পাইনি। জি, জনাব অরুণ কর্মকার বলছেন যে নীতি নৈতিকতা মেনে চলার মানুষ দেশে আছে, কিন্তু সেই সংখ্যাটি কমছে বলে তিনি মনে করেন। আপনার কি ধারণা? আমি ধন্যবাদ। আমি অবশ্যই কর্মকারের সাথে খুব একমত পোষণ করি। কারণ সমাজে সবসময় বা ইভেন আমাদের শরীরের ভিতরেও কুপ্রবণতা আর সৎ প্রবণতা দুটো থাকে এবং সব জায়গায় আছে। তো সেইটার থেকে এখানে একটা ডিসইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে, যে ভালো লোক বা যে সৎ থাকতে চাচ্ছে, নৈতিক যে থাকতে চাচ্ছে, সে নানান কারণে সে আস্তে আস্তে তার সংখ্যা কমে যাচ্ছে, আর ওদেরটা বাড়ছে, ইমব্যালেন্স হচ্ছে। ইমব্যালেন্স হওয়ার জন্যই কিন্তু সমাজের আসলে দুর্নীতি বিষয়টা একটি সামাজিক ব্যাধি এবং এটা খুব পরস্পর প্রযুক্ত। দুর্নীতিকেই উস্কে দেয়। যেমন একজন লোক সাধারণভাবে যে জিনিস পেতে পারে, সেটা পাওয়ার ক্ষেত্রে সে যদি বাধাগ্রস্ত হয়, না পায়, সেটা পাওয়ার জন্য সে এক ধরনের দুর্নীতি করে, এবং সেই দুর্নীতি করতে করতে ওখানে এমন একটা অভ্যাস হয়ে যায় যে নৈতিকভাবে পাওয়ার যার দরকার ছিল সেও ওইটা না অনুসরণ করে সে আর ওখানে টিকতে পারে না। অর্থাৎ একটা আরেকটাকে, দুর্নীতি কিন্তু ইট ইজ এ ভিশিয়াস সার্কেল। এক দুর্নীতি অন্য 10টা দুর্নীতিকে আপনাকে এটা করে। আমাদের দেশে দুর্নীতি দমন কমিশনের স্যার যেমনটি বলেছেন, আইনের ভিতরে অনেক সীমাবদ্ধতা আছে, সুযোগ আছে, এবং আসলে তাই অবারিত দেওয়ারও সুযোগও নাই, তাকে স্পেসিফিক ভাবে দিতে হবে। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে, উৎসে বন্ধ করার বিষয় না করে দুর্নীতি হয়ে যাওয়ার পরে অভিযোগ পেলে তারপরে তদন্ত করে সেই দুর্নীতি দমন করা, এটা খুব প্র্যাকটিক্যালি হয় না। কেননা দুর্নীতি করে টাকা পয়সা কিন্তু ওই পক্ষ নিয়ে গেছে, তারপরে আমি তাকে তার বিরুদ্ধে দুর্নীতির ইনকোয়ারি করছি, সবকিছু করছি, সে তো আমাকে প্রভাবিত করতে পারে। এই জন্যেই উৎসে বন্ধ না করলে পর এটা এভাবে থাকবে এবং এভাবে থাকে। এটা হয় কখনো কখনো, যেমন আমরা বিশ্ব ব্যাংকের এক সময় একবার শুনছিলাম দুর্নীতির ষড়যন্ত্র, অর্থাৎ একটা আভাসও তৈরি হয়ে যায় যে এখানে এটা হতে পারে, হবার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়, কারণ কালচার, সমাজ সেইভাবে বলছে। এই জন্যেই যে দুর্নীতি দেখতে হবে একটা হলিস্টিক দৃষ্টিতে, যে কেন, কি কারণে একজন মানুষ দুর্নীতির আশ্রয় নিচ্ছে বা হতে বাধ্য হচ্ছে। কেউ বাধ্য হয়ে হয়, কেউ পারিপার্শ্বিক কারণে হয়, কেউ বিশেষ লোভের কারণে হয়। তো এইগুলোকে সেগমেন্ট করে দেখলে তখন এটা বোঝা যাবে। যেমন আমরা মনে করি যে একটা জিনিস প্রত্যেকের 5 টাকা করে আছে, আমরা এখানে 4 জন আছি, আমাদের প্রত্যেকের 5 টাকা করে আছে, এটাই আমার সম্পদ। এখন আমি ওই 5 টাকার উপরে পরিশ্রম করে আমি 6 টাকা 7 টাকা করতে পারি, দ্যাট ইজ এ ভ্যালু এডিশন। কিন্তু আরেকজন নিজে কিছুই করবেন না, উনি ওই ওনার কাছ থেকে 2 টাকা ছিনিয়ে নেবেন, নিয়ে ওনার পয়েন্ট হয়ে গেল 3,
এনার হয়ে গেল 8। আমি কষ্ট করে 8 বানালাম আর উনি না কষ্ট করে 8 বানালেন, এবং আরেকজন ওনার কাছ থেকে আবার 2 টাকা নিয়ে নেওয়া হলো, তাহলে ওনার হয়ে গেল আবার ওই রকম 4 বা 3, আর এনার হয়ে গেল তখন 7 আর 2 9, আরো 9 হয়ে গেল। ফলে এই যে একটা বৈষম্য তৈরি হলো, কিভাবে হলো, যে একজন কষ্ট করে 8 বানালেন, আরেকজন কিছুই করলেন না, তার কাছ থেকে 3 নিয়ে নেওয়া হলো, আরেকজন বসে বসে ওখান থেকে 2 এখান থেকে 3 নিয়ে 10 হয়ে শক্তিশালী হয়ে গেলেন। এবং শক্তিশালী হয়ে যাওয়ার ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে উনিও বাধ্য হলেন, উনি ওই 8 টাকা যে আয় করেছিলেন ওটা উনি রাখতে পারছেন না, কারণ ইনি তখন ইমব্যালেন্স করেছেন, উনি 10 হয়ে গেছেন এবং উনি ওনার পরিস্থিতি। সুতরাং ওই যে অরিজিনাল যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বৈষম্য সৃষ্টির যে প্রয়াস, যে প্রচেষ্টা, যেটা বলা হয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রের ভিতরে কিন্তু কথাটা ওইটাই বলা হয়েছে, যে সমাজে বা ব্যবস্থায় রাষ্ট্র ওইটা দেখবে যে সমাজে যেন এরকম একটা পরিস্থিতি তৈরি না হয় যাতে একজন আরেকজনকে এইভাবে দিতে পারে। যেমন আমি আমার এনবিআর এর উদাহরণ দিয়েই বলি, অনেক করদাতা এসে বলেন যে আপনার ওই অফিসার আমাকে হয়রানি করছে বা ইত্যাদি করছে। তা আমরা বলি যে হয়রানি কেন করবে, আপনি যদি সঠিকভাবে দেন, আপনি চ্যালেঞ্জ করেন যে ঠিক আছে, আমার যে এই যে কর কত হচ্ছে আপনি দেন, আমি কর রাষ্ট্রকে দেব, আপনাকে দেব না। উনি যদি স্ট্রং হন তখন কিন্তু ওখানে কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। দুর্নীতি হয় এক হাতে তালি বাজে না, একজন আর একটা সুবিধা নেওয়ার, তাই তিনি বাধ্যই নিতে চান বা যে কারণেই হোক, আরেকজন সেটা পাইয়ে দিতে চান। এইভাবেই কিন্তু ক্ষমতার যে ক্ষমতা বিক্রি, যেটা আমরা বলি, যে একজন একটা বিশেষ পদবিতে আছেন বলেই তার কাছে আমাকে যেতে হচ্ছে, তো গেলে তিনি যদি এই কাজটা করেন এবং আমাকে যদি, এবং আমি আর একটা জায়গায় কাজ করি, আমাকে বললেন আপনি ভালো থাকেন, আমি ভালো থাকবো কি করে? আমার ছেলেকে ভর্তি করাতে গেলে টাকা দিতে হবে, ওই জমি রেজিস্ট্রি করতে গেলে টাকা দিতে হবে, আমার সব জায়গায় দিতে হবে। এখন আমি স্ট্রিক্ট হয়ে কতক্ষণ বসে থাকবো? সুতরাং ওই চারিধারের সমাজের যেখানে অবক্ষয় হয়েছে, সেখানে একটা ওই যে সামাজিক, এটা কর্মকার খুব সুন্দরভাবে বলেছেন, একটা সামাজিক চাপ সৃষ্টি হতে হবে যে হ্যাঁ, দুর্নীতিকে আমরা যেটা স্লোগান হিসেবে বলে, দুর্নীতিকে না বলতে হবে। না বলা মানে কি, এটা স্ট্রংলি বলতে হবে, সমাজকে বলতে হবে, যাতে কেউ ওই ইমপ্রেশন তৈরি না করতে পারে যে না আপনি বাধ্য হবেন দুর্নীতি মানে ঘুষ দিতে বাদে। আমাদের হাদিসে যেটা আছে, রসুলের হাদিসে, ঘুষ যে দেয় আর যে নেয় দুজনেই কিন্তু দোজখে যাবে। কথাটা বলার অর্থ হচ্ছে এই যে ওই যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা সমদহে, যে কথাটা, এই রবীন্দ্রনাথের এই দর্শনটা কিন্তু খুব স্পষ্ট। আমি দেখলাম না যে শাহজাদা বলেছেন যে শুধু টাকা পয়সা নিলে বা দিলে কিন্তু দুর্নীতি না, দুর্নীতি নানান ভাবে মানসিক ভাবে হয়। আমি আপনার কাছ থেকে পয়সা নিয়ে কাজ করে দিতে পারি, এটা একটা দুর্নীতি, এটা ঠিক। আবার আমি পয়সাও নেবো না, আপনার কাজও করে দেবো না, মানে আমি ওটাকে ঠেকিয়ে রাখবো, এটাও কিন্তু দুর্নীতি। কথা হচ্ছে যে আপনাকে এই একটা এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, সৃষ্টি থাকতে হবে যাতে এইটা না হয়। যেমন কিভাবে দুর্নীতিকে উৎসে করে, যেমন একটা কলেজের প্রিন্সিপাল, তিনি প্রিন্সিপাল হওয়ার জন্য হয়তো স্থানীয় জনপ্রতিনিধিকে 20 লাখ টাকা দিলেন, বহু এরকম তথ্য আসে, কথা আসে। তা আসলে এখন এখানে 3টা প্রশ্ন জড়িত। উনি 20 লাখ টাকাতে যে অধ্যক্ষ হলেন, তখন উনি ওই 20 লাখ টাকা কিভাবে তুলবেন? উনি কোত্থেকে এনেছেন এই টাকা? ওই টাকা তুলতে গেলেই তিনি নিশ্চয়ই তার ওই দায়িত্বে বিরাট বরখেলাপ করবেন, পারলে প্রশ্নপত্র আউট করে দেবেন, তারপরে আরো পারলে কারুর বাসায় খাতা পাঠিয়ে দেবেন, হ্যাঁ, আরো যেভাবে পারেন উনি ওইটা করবেন, করে উনি 20 লাখ টাকা কিন্তু তুলবেন। এখান থেকে দ্বিতীয় যে ক্ষতিটা হচ্ছে যে ওনার যে সব ছাত্ররা বা ওনার যে সহকর্মীরা, তাদের আর ন্যূনতম শ্রদ্ধা আর ওনার প্রতি থাকবে না, নিয়ন্ত্রণ বোধ থাকবে না, যে কারণ উনি তো দুর্নীতি করে এই কাজ করেছেন। অর্থাৎ ওই যে মেন, এটা আমি সেই জন্য বলি সবকিছুর যে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। জি, একটা বিরতি নেই, এই ফর্মুলায় যেতে হবে, থাকতে হবে। একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে তাহলে দায়িত্ব কার, রাষ্ট্রের, সমাজের, সাধারণ মানুষ দায়িত্ব নেবে, মূল দায়িত্ব কার উপরে বর্তায় সে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব শাহজাদা আকরাম, বড় বড় প্রকল্পতে যদি দুর্নীতি হয়
তাহলে তা মানুষের চোখের সামনে থাকে, সাংবাদিকরা খবর সংগ্রহ করতে যান, তার দুর্নীতির খবর বের করা যায়। কিন্তু অরুণ কর্মকার যে কথাটি বললেন যে একজন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জায়গাগুলোতে গিয়ে যখন দুর্নীতি হয় তখন কেউ দুর্নীতি করেন, কেউ দুর্নীতি করেন না, সেগুলো তাহলে কিভাবে ঠেকানোর কি উপায়? ধন্যবাদ। এই প্রশ্নে যাওয়ার আগে আমি একটা তথ্য দিতে চাই জি, যে আমাদের টিআইবি আমরা 2-3 বছর পর পর সারা দেশের একটি খানা জরিপ করি, যেখানে আমরা যেসব খানা তাদের সেবা নিতে গিয়ে তারা কি ধরনের দুর্নীতির শিকার হয়েছে সেই তথ্য আমরা নিয়ে আসি জরিপের মাধ্যমে। তো আমাদের 2012, 2015 এবং 2017-তে এই জরিপটি আমরা করেছি এবং বর্তমানে একটা জরিপের উদ্যোগ চলছে। তো সেই 3টি জরিপে আমরা দেখেছি যে এই সারা দেশে যে খানাগুলো সেবা নিতে যান সেই খানাগুলো প্রায় 63 থেকে 67% পর্যন্ত এসব খানা দুর্নীতির শিকার হন। তার মানে কি যে সেই 2012 থেকে 2017 পর্যন্ত এই দুর্নীতির যে শিকার হওয়ার হার, এটি কিন্তু খুব বেশি হেরফের হয় না। তার অর্থ কি যে আমরা যতই দুর্নীতি বিরোধী কথাবার্তা বলি কিংবা করি, দেখা যাচ্ছে যে আমাদের যে সাধারণ জনগণ তারা সেবা নিতে গিয়ে যে দুর্নীতির শিকার হচ্ছেন সেটি কিন্তু ধারাবাহিকভাবেই চলছে। কাজেই মানে পরিস্থিতি কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি, আমি বলবো আমাদের জরিপ সেই কথাই বলে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। এখন মাজিদ স্যার যেটা বলেছেন যে দুর্নীতির কয়েকটা ধরন আছে। কোন কোন দুর্নীতি হচ্ছে জোরপূর্বক দুর্নীতি, যেখানে আমি যে প্রতিষ্ঠান থেকে সেবা নিচ্ছি সেই প্রতিষ্ঠানে আমার টাকা দিতেই হবে, এটা সিস্টেম হয়ে গেছে। এবং এর একটা উদাহরণ হচ্ছে আমি দিতে চাই যে বগুড়ায় যে ঘটনাটা ঘটলো হাসপাতালে, যে একটা ওয়ার্ড বয় তার ট্রলির ব্যবহারের জন্য যে টাকাটা চেয়েছিল সেটা দিতে না পারার ইয়েতে একটা রোগীকে মেরে ফেললো। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ঠিক আছে। এবং এই দুর্নীতি আমাদের মানে মোটামুটি সব ধরনের সব প্রতিষ্ঠানেই মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে টাকা না দিলে আমি সেবা পাবো না। এবং আমাদের জরিপেও এই কারণটাই উঠে এসেছে যে আমাদের উত্তরদাতারা বলেছেন যে টাকা না দিলে সেবা পাওয়া যায় না, অর্থাৎ তারা এখানে দুর্নীতি করতে বাধ্য, অনিচ্ছাকৃত বাধ্য। আরেক ধরনের দুর্নীতি আছে যেখানে চোখ সাদৃশ্যের মাধ্যমে দুর্নীতি হয়, অর্থাৎ এখানে দুর্নীতি যে করছে এবং দুর্নীতি যাকে টাকা পয়সা দিচ্ছে দুইজনই লাভবান হচ্ছে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে একটি জমি রেজিস্ট্রেশন অফিসে যারা জমি রেজিস্ট্রেশন করতে যান তারা যিনি ক্রেতা বা বিক্রেতা তারা কম দেখাতে চান জমির দাম, ফলে তাদের কম ট্যাক্স দিতে হচ্ছে। এবং এই ঘটনাটা আবার জানেন যে যিনি রেজিস্ট্রার তিনিও, ফলে তাকে একটা টাকার অংশ দিয়ে খুব সহজেই রেজিস্ট্রেশন করে নেওয়া যাচ্ছে। এখানে দুই পক্ষই লাভবান হচ্ছেন। এবং এখানে আপনি দুর্নীতি কিভাবে প্রতিরোধ করবেন, সেখানে তো প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ না ছাড়া একটি ইয়ে করা সম্ভব নয়। জি, আমি আপনার কাছে আবার আসবো আশা করছি। জনাব অরুণ কর্মকার, টাকা নেই সেবা নেই, কি বলবেন? এটা আসলে আমি তো বলার কিছু দেখি না। আমি আপনাকে আর দুইটা ঘটনা বলি ছোট, একটা খুবই সেন্সিটিভ, সেটা পরে বলি। প্রথমে বলি যে টিআইবি তারা তো প্রতি বছর দুর্নীতি বিরোধী প্রতিবেদনের জন্য সাংবাদিকদের পুরস্কার দেয়। এবারও দিয়েছে। একজন সাংবাদিক এই পুরস্কার পেয়েছেন, তার প্রতিবেদনের বিষয় জলবায়ু তহবিলের টাকা নিয়ে নয়েজ হয়। এখন আমাদের দেশে বা সারা দুনিয়াতে জলবায়ু হলো সবচেয়ে বেশি স্পর্শকাতর বিষয়। সেইটা আমরা কিভাবে মোকাবেলা করব সেটার জন্য নানা রকম কাজ আমরা করছি। আমাদের একটা জলবায়ু তহবিল আছে, সরকার গঠন করেছে তহবিলটা, সেই তহবিলের টাকা নিয়ে নয়েজ হয়।
তাহলে বিষয়টা কোন পর্যায়ে গেছে? আরেকটা বলি, যেটা বলছিলাম যে একটু আরো বেশি স্পর্শকাতর। আমি এটার নাম ধাম সবকিছু বলতে পারি, মিডিয়া তো আপনার ক্যামেরার সামনেও বলতে পারি, কিন্তু আমি এখন বলছি না। ঘটনাটা বলি। দুইটা বিদেশি সংস্থা, দুইটাই বিদেশি সাহায্য সংস্থা। সাহায্য সংস্থা বলতে কোঅপারেশন, যাদের মাধ্যমে এই গ্রান্ট ইত্যাদি আসে। আমাদের এখানে একটা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে দুইটা দেশের দুইটা এই ডেভেলপমেন্ট এজেন্সি তারা কাজ করে। তারা লোন দেয়, গ্রান্ট দেয়, কিছু প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে। কেমন? এর মধ্যে একটা সংস্থা মাঝে মাঝে ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের এই ভালো হোটেল রেস্তোরাঁ একটু ইনভাইটেশন দিয়ে খাওয়ায়, কোনো কারণ ছাড়াই। কোনো কেমন খাওয়ায়, এই ছোটখাটো কিছু গিফট দেয়। অন্য যেটা, তারা এটা করে না, তারা সচেতন ভাবেই করে না। এর ফলে যারা করে না তাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের মধ্যে ঝামেলা অনেক বেশি হয়, বিলম্ব হয়। একটা সামান্য জিনিস অ্যাপ্রুভ তাদের পেতে দেরি হয়। ধরেন একটা স্ক্রিপ্টের মধ্যে একটা শব্দ পরিবর্তন হবে, সেটা 2 সপ্তাহ করে থাকে। আর যারা ওই যে দাওয়াত খাওয়ায়, তাদেরটা খুব স্মুথলি হয়। জি। তাহলে দেখেন কোথায় গেল জিনিসটা। এখন এইটা আমি কি বলবো? আমি জানি না যে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়। উপায় নেই। কেমন? জি। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু ওই শাহজাদা ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। আমি আপনার কাছে একটু এক বাক্যে জানতে চাই যে এইসব দুর্নীতিগুলো দূর করার একক দায়িত্ব সরকারের কিনা, এক বাক্যে শুনতে চাই। না, আমার মনে হয় না একক দায়িত্ব সরকারের দিলেও কোনো লাভ নাই, আর সরকারের একক দায়িত্ব না। কেমন? অনেক ধন্যবাদ আপনাকে জনাব ডক্টর আব্দুল মজিদ। যদি সরকারের একক দায়িত্ব না হয়, তাহলে বাকি সবাইকে কি এই দায়িত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে? সরকারের একক দায়িত্ব নয়, এই কথাটা সার্বিকভাবে ইট ইজ হাফ ট্রুথ, মানে আমি সার্বিকভাবে মনে করি না। কারণ সরকার, ওই যে বললাম, উনি প্রথমেই বলেছিলেন, অরুণ কিন্তু প্রথমে বলছিলেন যে সমস্যা মাথার থেকে। হ্যাঁ, তো সুতরাং বিষয়টা ওইভাবেই পরিবেশ তৈরি করতে হবে। সরকারের এই দায়িত্ব, পরিবেশ তৈরি করতে হবে, উদাহরণ তৈরি করতে হবে। একটা দুর্নীতির কেস যদি আপনি ধরেন, সেটাকে সত্যি সত্যি ভালো করে দেখাতে হবে যে ইয়েস ইট ইজ, এবং যত সময় সেটা শেষ করে দেখিয়ে দিতে হবে, এবং অন্যান্যরা যাতে সেখান থেকে একটা মেসেজ পায়। এই মেসেজ দেওয়াটা যদি ভুল মেসেজ হয়, তাহলে কিন্তু আরো খারাপ। আপনি কোনো ক্ষেত্রে দেখবেন যে 4 টাকা আদায় করার জন্য আপনি 6 টাকা খরচ করছেন, প্রচুর প্রচার করে করছেন, অথচ আশেপাশে আরো 8 টাকা 10 টাকার অন্যায় হয়ে যাচ্ছে, আপনি সে ব্যাপারে কিছু বলছেন না, দেখছেন না। আমি বলতে চাচ্ছি যে উদাহরণ তৈরি করতে হবে। উদাহরণ তৈরি করাটাই হচ্ছে সরকারের দায়িত্ব। সরকারের যেসব প্রতিষ্ঠান এই কাজের সাথে জড়িত, তাদেরকে পর্যাপ্ত স্বাধীনতা, স্বাধীনতা মানে কি, সে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখানে রাষ্ট্র বনাম সরকারের একটা ব্যাপার জড়িত আছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় কাজ করতে দিতে হবে, বা করলেই সরকার বরং লাভবান হবেন। কেউ যদি মনে করেন যে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটাকে আমি আমার নিজের এতে নিয়ে এসে হয়ে, আসলে না, কিন্তু এটা কিন্তু উল্টা আপনার হয়ে যায়, যেটা টিআইবির অনেক রিপোর্টের ভিতরে অন্যভাবে এসছে আর কি। তো সেই জন্য আমি বলি, পরিবেশ তৈরি করে দিতে হবে, এনাবলিং এনভায়রনমেন্ট, যাতে এই সিচুয়েশন গুলো তৈরি না হয়, যাতে হয়। আপনি দেখবেন যে বড় বড় পোস্টার দেওয়া হয় কোন একটা বিশেষ দিবস জাতি উপলক্ষে, সেই সব পোস্টারের ভিতরে আপনি দেখবেন যে ছোট ছোট করে অনেকের ছবি থাকে এবং স্থানীয়দের ছবি থাকে। এটার কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আমাকে চিনে রাখো, আমি অমুক বা ইত্যাদি। এই যে প্রচারের যে একটা ব্যাপার, এই বিষয়গুলোকেই সামাজিকভাবে
দেখতে হবে। দেখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের শেষ দিকে আছি। জনাব গোলাম রহমান, আপনার কথাগুলো শুনে আমরা শেষ করব, আপনার জন্য 2 মিনিট। স্যার মিউট আছেন স্যার। জি, আপনি নিজেকে কাইন্ডলি আনমিউট করে নিন। জনাব গোলাম রহমান। আপনার আলোচনা থেকে একটা সুস্পষ্ট যে কোনো একটি একক প্রতিষ্ঠানের পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়, তবে কোথার থেকে তো কোনো এক জায়গা থেকে তো শুরু করতে হবে। তো আমার ধারণা আমাদের দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান কোনটি? আমরা বলি সংসদ সর্বক্ষমতার উৎস, কারণ সংসদ আইন প্রণয়ন করে। যে সংসদে যারা আইন প্রণেতা হয়ে আসেন তাদের যে প্রণেতা হয়ে আইন প্রণেতা হয়ে আসার পদ্ধতি তা কতটা দুর্নীতিমুক্ত। আপনার মনোনয়ন বাণিজ্যের কথা নাই বা বললাম, কিন্তু একজন সংসদ সদস্য যখন তার এলাকায় যান তাকে কিন্তু নানা খরচ করতে হয়, সভা সমিতি আয়োজনে খরচ করতে হয়, নির্বাচনের সময় পোস্টার মানে পোস্টার এবং অন্যান্য অফিস স্থাপন ইত্যাদি ইত্যাদি, এবং কমপক্ষে সরকারিভাবে নির্বাচন কমিশন ভাবে স্বীকৃত ব্যয়ের পরিমাণ 25 লক্ষ টাকা, এবং প্রকৃত ব্যয় কোনো কোনো ক্ষেত্রে 8-10 কোটি টাকা বা তারও বেশি। এই যে 8-10 কোটি টাকা বা আরো বেশি অর্থ ব্যয় করে নির্বাচিত হওয়া, এটা তো সবার পক্ষে সম্ভব না। তারপরে তাই এটা অনেকে এটাকে ইনভেস্টমেন্ট হিসাবে গ্রহণ করেন, এবং সেই ইনভেস্টমেন্টটাকে আবার কড়ায় গন্ডায় লাভে আর কি আপনার উসুল করে নেয় বলছেন আপনি। উসুল করার অনেকে চেষ্টা করে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। জি, শেষ দিকে আছি। সবাইকে অনেক ধন্যবাদ। একটি বিষয় স্পষ্ট যে সামাজিকভাবে এবং পারিবারিকভাবেও সবাইকে দুর্নীতির বিরুদ্ধে একটি শক্ত অবস্থান নিতে হবে। ফলে সুপ্রিয় দর্শক, যারা এই অনুষ্ঠান আপনারা দেখছেন তাদের প্রতি আহ্বান থাকলো সেই পদক্ষেপ নেওয়ার। আরও খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়।